প্রথম প্রশ্ন হচ্ছে তারা কি দুর্নীতিমুক্ত হইতে চায়? তাহলে তো দুর্নীতি দমন ব্যুরো খালি থাকে না, দীর্ঘ সময় খালি, কেউ নাই। তার মানে তো তারা চায় যে এটা আনঅ্যাটেন্ডেড থাকুক। বাট আমি মনে করি হাসিনার শাসনকে যদি আর একবার আসার থেকে প্রতিহত করতে হয়, প্রথম দুর্নীতি দমন কমিশনকে অ্যাক্টিভেট করতে হবে। আমাদের ইনকাম সোর্সগুলোকে ঠিক করতে হবে। ন্যাশনাল মানে এনবিআর, ট্যাক্স ডিপার্টমেন্ট, এগুলো চরম দুর্নীতিগ্রস্ত। একজন আপনার এনবিআরের চেয়ারম্যান 7 সালে ছিলেন, উনি বারবার টেলিভিশনে আসেন, একটা জয়েন্ট সেক্রেটারি লেভেলের, জয়েন্ট কমিশনার লেভেলের একটা তার অধীনস্থ কর্মকর্তা সম্পর্কে একই কথা বলেন যে তার অনেক ক্ষমতা, তার অনেক ক্ষমতা। কিন্তু উনি নিজে বলেন না যে উনি বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সব থেকে কম সময়ের এনবিআর চেয়ারম্যান ছিলেন। ওনাকে কেন বাধ্য হতে হওয়া ছিল? বিচারের সম্মুখীন, ওনাকে অফার দেওয়া হয়েছিল যে হয় তুমি বিচারের সম্মুখীন হবা, নাহলে পদত্যাগ করবা। উনি কিন্তু এই কথাটা বলে না কাউকে। উনি একদিনে চিটাগং কাস্টম হাউস থেকে 186 জন আর 80 জন সামথিং, বৃহস্পতিবার রাত্রে ফ্যাক্সের মাধ্যমে 186 জনের কাস্টম অফিসারের পোস্টিং অর্ডার করেন, যারা সকলেই দুর্নীতিগ্রস্ত। তারা আর হয়তো 15 দিন 1 মাস থাকলে কোনো না কোনো অপরাধের কারণে শাস্তির বা প্রশ্নের সম্মুখীন হতো, তদন্তের সম্মুখীন হতো। তাদেরকে বাঁচানোর জন্যে তাদেরকে সারা দেশে পোস্ট আউট করে দিলেন। বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো অর্থের বিনিময় ছাড়া কি কোনো পোস্টিং হয়? একটা পুলিশের, থানার বলেন, কোনো ইঞ্জিনিয়ার বলেন, ট্যাক্স কাস্টমসের পোস্টিং কি অর্থের বিনিময় ছাড়া হয়? তো 180 জন কত টাকা ব্যয় করতে পারে আন্দাজ করা যায় যে কত টাকা হলে বৃহস্পতিবারে রাত্রেবেলা গভীর রাত্রে পোস্টিং অর্ডার আসে এবং রোববারে তারা নিজে নতুন কর্মস্থলে তারা যোগ দেয়? কত বড় একটা পরিকল্পনার অংশ হইতে পারে। এবং এটার কারণে যে এনবিআর চেয়ারম্যানকে জেলে নেওয়া হয় নাই, তার তো সুক্রিয়া করা উচিত। তখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন, উনি কিন্তু অত্যন্ত সদয় হয়ে তার প্রতি তাকে ফাইলটা দেওয়া হয়েছিল যে আপনি কোনো কারণ ছাড়া একদিনে একটা কাস্টম হাউস থেকে 180 জনকে পোস্ট আউট করেছেন। এটা কোনো সরকারি নিয়মের মধ্যে পড়ে না।